ওকে, দেখে নাও তো স্ক্রিন দেখা যাচ্ছে আর সাউন্ডটা কি ক্লিয়ার? স্ক্রিন দেখা যাচ্ছে, সাউন্ডটা ক্লিয়ার, একটু জানাও। ওকে ম্যাম। ওকে, আচ্ছা, কিছু জানার থাকলে চ্যাটে জানাবে, ঠিক আছে? চ্যাটে জানাবে, কথা বলো না, তাহলে ডিস্টার্ব হবে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আছে, পড়ো। আমি বাংলাটাও বলে দিচ্ছি ভালো করে, কোনো অসুবিধা হবে না। অন হিটিং ক্লোরিক অ্যাসিড ডিকম্পোজ টু, দেখো ডিকম্পোজ মানে ভাঙা, ঠিক আছে? হিটিং মানে জানো হিট দেওয়া, হিটিং মানে হচ্ছে হিট দেওয়া, তাই তো? আর এটা হচ্ছে ডিকম্পোজ মানে ভেঙে যাওয়া, ডিকম্পোজ মানে এটা হচ্ছে ভেঙে যাচ্ছে। তো এবার কি বলেছে? ক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড ভেঙে গেলে কি হবে? ক্লোরিক অ্যাসিড ভাঙলে কি তৈরি হবে? কি তৈরি হবে মিন্স ক্লোরিক অ্যাসিড ভাঙছে মানে ক্লোরিক অ্যাসিড ভেঙে টুকরো টুকরোতে বিভক্ত হবে কয়েকটা কম্পোনেন্টে। কম্পোনেন্ট মানে উপাদান, ঠিক আছে? উপাদানে বিভক্ত হবে, সেইটাকে আমরা বলছি তোমার প্রোডাক্ট। ডিকম্পোজ করে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেইগুলোর কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে? চলো এবার দেখো তাহলে কি কি দিয়েছে। ক্লোরিক অ্যাসিডের ফর্মুলাটা কি? ক্লোরিক অ্যাসিডের ফর্মুলা, ক্লোরিক অ্যাসিডের ফর্মুলা কারোর জানা আছে? আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি বলছি। ক্লোরিক অ্যাসিডকে বলা হচ্ছে HClO3, এটা হচ্ছে ক্লোরিক অ্যাসিড HClO3। ওকে, দেখো এবার এটা ভাঙবে, ভেঙে কি তৈরি হবে? ক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে যখন হিট করা হচ্ছে, অবশ্যই ভাঙবে মানে বাইরে থেকে আমাকে কিছু শক্তি দিতে হবে, হিট দেওয়া হচ্ছে। হিটের ফলে ডিকম্পোজ করছে, কেন বলা হচ্ছে? কারণ এটা ভেঙে যাচ্ছে, মানে ডিকম্পোজ কথাটা এই কারণে বলা হচ্ছে যে HClO3 দেখো অন্য কোনো রিয়েজেন্টের সাথে এখানে কিন্তু বিক্রিয়া করছে না। HClO3 অন্য কোনো রিয়াক্ট্যান্টের সাথে কিন্তু এখানে বিক্রিয়া করছে না, ঠিক আছে? এটা ইটসেলফ ভাঙছে, ওই কারণে ডিকম্পোজ কথাটা ইউজ করা হচ্ছে। ডিকম্পোজ কথাটা ওই কারণে ইউজ করা হচ্ছে। এবং এটা ডিকম্পোজ হয়ে কি তৈরি করে? ক্লোরিক, এখানে দেওয়া আছে ক্লোরিক অ্যাসিড, এটা ভেঙে তৈরি হয় পারক্লোরিক অ্যাসিড HClO4, ঠিক আছে? তার সাথে H2O, তার সাথে Cl2, তার সাথে O2, ঠিক আছে? এগুলো ফর্ম করছে। তো এখানে কি কি বললাম? ক্লোরিন তৈরি হচ্ছে ডিকম্পোজ করে, তার সাথে কিছুটা ওয়াটার আছে, ঠিক আছে? কিছুটা ওয়াটার আছে, আর তার সাথে তোমার Cl2, ক্লোরিন অক্সাইড গ্যাস এখানে আছে, এটা Cl2 লিখে দিয়েছি, দাঁড়াও, এটা হবে Cl2, ঠিক আছে? Cl2 কম্পাউন্ডটার নেম হচ্ছে Cl2। Cl2O2, ঠিক আছে? এটা হচ্ছে অপশন এ অ্যান্সার হবে। এইটা ভেঙে এইভাবে তৈরি হচ্ছে। দেখো তারপর আছে কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। দেওয়া আছে O3 মলিকুল ইজ বেন্ট, বেন্ট মানে বাঁকা, ঠিক আছে? বেন্ট মানে, বেন্ট কথার অর্থ হচ্ছে বাঁকা। তারপরেরটা দিয়েছে ওজোন ইজ ভায়োলেট ব্ল্যাক ইন সলিড স্টেট, ওজোন ইজ ভায়োলেট ব্ল্যাক ইন সলিড স্টেট। ওকে, ভায়োলেট ব্ল্যাক মানে বেগুনি, ব্ল্যাকিশ বেগুনি মানে বেগুনি রঙটা হবে, সেটা আবার ব্ল্যাকিশ কালো টাইপের, যেটা হচ্ছে কি সলিড স্টেট। সলিড স্টেট মানে কি কঠিন অবস্থা। ওজোন ইজ ডায়াম্যাগনেটিক গ্যাস, ডায়াম্যাগনেটিক মানে কি? ডায়াম্যাগনেটিক মানে যার ম্যাগনেটিজম থাকবে না, ঠিক আছে? এই ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক কথাটা আমি আগের দিনও বলেছিলাম। ডায়াম্যাগনেটিক আর একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক আর একটা প্যারাম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক কখন হয়? যখন আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না,
ঠিক আছে, নো আনপেয়ার্ড ইলেকট্রন মানে ইলেকট্রন জোড় যখন থাকে না, নো আনপেয়ার্ড ইলেকট্রন। আর এটা হচ্ছে কি প্যারাম্যাগনেটিক বলতে এটাকে বলা হয় এখানে আনপেয়ার্ড ইলেকট্রন এখানে থাকে। ঠিক আছে, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, মানে ধরো কোনো একটা অরবিটালে আমরা জানি কক্ষকে কি থাকে, দুটো করে ইলেকট্রন থাকে। ঠিক আছে, দুটো করে ইলেকট্রন থাকতে পারে। এবার কোনো কেসে যদি এরকম হয়, ধরো এইরকম কন্ডিশন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এরা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন। এটা কি, এটাও হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, আনপেয়ার্ড ইলেকট্রন। ওকে, এটাও হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন, মানে এগুলো একক ইলেকট্রন হিসেবে থাকে একটা একটা করে। যখন এইরকম থাকে তখন এগুলো কি হয়, প্যারাম্যাগনেটিক হয়। এরা তখন প্যারাম্যাগনেটিক প্রপার্টি শো করে। ঠিক আছে, যখন আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তখন প্যারাম্যাগনেটিক প্রপার্টি শো করে। ঠিক আছে, এবার দেখো এখানে বলা আছে NaCl and ONO are not isoelectronic। আইসোইলেকট্রনিক মানে কি, ইলেকট্রন সংখ্যা সমান। ঠিক আছে, কেউ যদি না বুঝতে পারো চ্যাটে জানাবে, আমি ঠিক সময় করে দেখে নেব। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা এখানে সমান। আইসোইলেকট্রনিক কথার অর্থ হলো ইলেকট্রন সংখ্যা সমান, তার মানে নট আইসোইলেকট্রনিক মানে ইলেকট্রনের সংখ্যা সমান নয়, সেইটা এখানে জানতে চেয়েছে। দেখো তাহলে এবার আমি পরপর করছি। O3 মলিকুল বেন্ট মানে বাঁকা, এরকম বলা হচ্ছে। তার মানে এই যে ওজনের আমি কেমিক্যাল বন্ডিংটা কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। দেখো, অক্সিজেন এর ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p4 2s2 2p4। তো এখানে এবার আমরা ইলেকট্রনগুলোকে এখানে সাজিয়ে নেব। প্রথমে একটা ওজন মানে কি, O3 মানে এখানে 3টে অ্যাটম আছে, অক্সিজেনের এখানে 3টে অ্যাটম আছে। তার মানে এখানে একটা অক্সিজেনকে আমি কনসিডার করে বাকি দুটো অক্সিজেন দিয়ে এখানে বন্ডিং করাবো। ঠিক আছে, এখানে বন্ড ফর্ম করবে। এখানে দেখো তাহলে এই যে দুটো ইলেকট্রন এখানে আছে দেখো চারটে ইলেকট্রন 1 2 3, আর একটা ইলেকট্রন এখানে কি করবে, পেয়ারিং করবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এখানে কটা ইলেকট্রন, দেখো পেয়ার নেই, দুটো ইলেকট্রন এখানে জোড়াই নেই। তার মানে এরা দুজন কি করবে, তার মানে আরও দুটো ইলেকট্রন নিয়ে এখানে বন্ড ফর্ম করতে পারবে। বন্ড ফর্মেশনের জন্য কি হতে হয়, ভ্যাকেন্ট হতে হয়। মানে ভ্যাকেন্ট হতে হয় মিন্স আরেকটা ইলেকট্রনকে সেখানে জায়গা দিতে হবে, তবে তো বন্ড ফর্ম করবে, তাই না? একটা ইলেকট্রনকে সেখানে জায়গা দিতে হবে তবেই না বন্ড ফর্ম করবে। তার মানে এখানে দেখো প্লেস আছে, এই যে ফাঁকা জায়গাগুলো, এবার এই ফাঁকা জায়গায় এসে কি করবে, বন্ডিং হবে। এই ফাঁকা জায়গাতেই অন্য যে অ্যাটমগুলো আছে তাদের ইলেকট্রনগুলো আসবে। দেখো তাহলে এখানে যেভাবে দেখাচ্ছি দেখে নাও, দুটো অক্সিজেন অ্যাটমের সাথে এটা যুক্ত হয়। কিভাবে হয়, একটা অক্সিজেন অ্যাটমের সাথে সিগমা বন্ড ফর্ম করে। ঠিক আছে, এই যে দেখো গ্রিন কালারের ইলেকট্রন সে দিল, পেয়ারিং হলো, এখানে কি করলো, অক্সিজেনটা সিগমা বন্ড ফর্ম করছে। আবার এই সেম অক্সিজেনটাই আর একটা পাই বন্ড ফর্ম করবে, পাই বন্ড। দেখো গ্রিন কালারের আরেকটা ইলেকট্রন দিলাম, এটা কি পাই বন্ড ফর্ম করছে। ডাবল বন্ডে সবসময় একটা সিগমা থাকে, একটা পাই বন্ড থাকে। এবার তাহলে এখানে কি হচ্ছে, দেখো আর একটা এখানে লোন পেয়ার দেখছো, দুটো লোন পেয়ার আছে। এই যে লোন পেয়ার এটা কি করবে, একটা অক্সিজেনকে ডোনেট করবে। আমার তো দুটো অক্সিজেন, একটা অক্সিজেন সিগমা অ্যান্ড পাই বন্ড ফর্ম করছে, আর একটা অক্সিজেনে কোঅর্ডিনেট বন্ড হচ্ছে। মানে কি, যেহেতু এখানে আর ভ্যাকেন্ট স্পেস নেই, মানে আর একটা ইলেকট্রন এখানে দিয়ে পেয়ারিং হবে ওরকম অপশান নেই, তো এই ইলেকট্রনটা কি করবে, এই অক্সিজেনকে ডোনেট করে দেবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি এইটা হচ্ছে S2s, এটা হচ্ছে 2p অরবিটাল। S এর একটা আছে আর p এর কটা আছে কক্ষক, দেখো 3টে কক্ষক, আর S এর একটা কক্ষক। তাহলে এখানে আমরা কি লিখবো, হাইব্রিডাইজেশনটা
sp3 হবে কি না? sp3 হবে না, তার কারণ পাই বন্ড don't take part in hybridization, ঠিক আছে? মানে আমরা যে হাইব্রিডাইজেশনটা লিখবো sp3 নাকি sp2, তাতে কিন্তু পাই বন্ডটা কনসিডার করা হয় না। সেই জন্য এই যে ওজনে অক্সিজেনের তোমার হাইব্রিডাইজেশনটা আমরা ধরে নিই কত, sp2। এবার দেখো এইটা নিশ্চয়ই সবাই জানো, sp3 হলে কি হয়, বন্ড অ্যাঙ্গেল, ধরো sp3 হলে এটা কি হয়, sp3 হলে এটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়, টেট্রাহেড্রাল, ঠিক আছে। sp2 হলে কি হয়, sp2 হলে এটা হয়ে যায় তোমার ট্রায়াঙ্গুলার প্ল্যানার। এখানে যে বন্ডগুলো ফর্ম করে এগুলো কিন্তু সবই এইচএস এর জিনিস, যেই বন্ডগুলো ফর্ম করে এখানে ধরো sp3 যে হাইব্রিডাইজেশন, এতে যে বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল সেটা এখানে হয় মানে আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, এটা হচ্ছে আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল। এবার মলিকুল টু মলিকুল এই অ্যাঙ্গেলটা ভ্যারি করে, তার কারণ ওখানে যে বন্ডিং এলিমেন্টগুলো থাকে তাদের প্রপার্টির ওপর ডিপেন্ড করে। কোনোটা বেশি ইলেকট্রোনেগেটিভ হয় মানে ইলেকট্রনকে আকর্ষণ করে বেশি, কোনোটা লেস ইলেকট্রোনেগেটিভ হয় মানে ইলেকট্রনকে বিকর্ষণ করে, ইলেকট্রোনেগেটিভিটি নেই, এরকম এলিমেন্ট থাকলে সেক্ষেত্রে এই বন্ডিংটা কি করে হয়, বন্ড অ্যাঙ্গেলটা বাড়ে কমে। আচ্ছা, এবার আসি যেটা sp2 হাইব্রিডাইজ হলে কি, এটা বেন্ড হবে, ট্রায়াঙ্গুলার প্ল্যানার, মানে এই যে স্ট্রাকচারটা এখানে আমি ড্র করলাম, আচ্ছা এখানে ড্র করিনি, এটা ধরো সেন্ট্রাল অ্যাটম অক্সিজেনটা যার সাথে হাইব্রিডাইজেশন হচ্ছে, এর একটা লোন পেয়ার আছে 2s অরবিটালটা দেখো, এই যে এখানে একটা লোন পেয়ার আছে মানে দুটো ইলেকট্রন, একটা লোন পেয়ার কি করছে, একটা অক্সিজেনকে দিচ্ছে, দিয়ে কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে অক্সিজেন, ঠিক আছে। আর একটার সাথে কি করছে অক্সিজেন, দেখো এই যে একটা সিগমা একটা পাই বন্ড ফর্ম করছে, ঠিক আছে। এবার এই জন্য এটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয়, তাহলে এটা দেখতে এরকম হবে, সিম্পল এইভাবে, এটাকে আমরা কি বলবো, বেন্ড স্ট্রাকচার, ঠিক আছে। দেখো আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্টে জানাও, চ্যাটে আমি দেখে নিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো নেক্সট আর কি দিয়েছে কোশ্চেনটা আরেকবার দেখিয়ে দিই, দেখো O3 মলিকুল বেন্ড মানে বাঁকানো, তাহলে এটা সঠিক। আর ওজন কি হয়, ওজন গ্যাস ভায়োলেট ব্ল্যাক হয়, ঠিক আছে, এটাও সঠিক। ওজন গ্যাস কিন্তু ভায়োলেট ব্ল্যাক হয়, এটাও হচ্ছে সঠিক সলিড স্টেটে, ওকে। এরপর দেখো ওজন বলছে কি ডায়াম্যাগনেটিক, এবার আছে ডায়াম্যাগনেটিক, অবশ্যই এটা ডায়াম্যাগনেটিক, কারণ দেখো আমি আগেই এক্সপ্লেন করে রেখেছি, নো আনপেয়ার্ড ইলেকট্রন, তার মানে ডায়াম্যাগনেটিক হবে, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, ঠিক আছে। আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক হয়, আর আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে ডায়াম্যাগনেটিক হয়, মানে ম্যাগনেটিক প্রপার্টি দেখায় না। ম্যাগনেটিক প্রপার্টি শো করার জন্য অবশ্যই একটা একা ইলেকট্রনকে থাকতে হবে, পেয়ারে থাকা চলবে না, ঠিক আছে। সেটাকে আমরা বলছি তোমার আনপেয়ার্ড ইলেকট্রন। আর যখন পেয়ারিং হয়ে থাকে অপোজিট স্পিন, যখন পেয়ারিং হয়ে থাকে সবসময় এই যে অপোজিট স্পিনে থাকে ইলেকট্রনগুলো, ওই জন্য একে অপরকে ক্যান্সেল করে দেয়, এদের যে ম্যাগনেটিক মোমেন্ট, ঠিক আছে, মানে ম্যাগনেটিজমের জন্য, চুম্বকত্বের জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যায় সেটা ক্যান্সেল করে দেয় একে অপরকে, তো সেই কারণে এটা কোনো ম্যাগনেটিজম দেখায় না, চুম্বকত্ব এরা দেখায় না, এদেরকে বলা হচ্ছে ডায়াম্যাগনেটিক, ঠিক আছে। তো তাহলে দেখো ওজনে আমরা দেখতে পাচ্ছি এখানে ওজন মলিকুলে সবগুলো পেয়ার্ড, একটাও আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে অবভিয়াসলি ওজনটা হয়ে যাবে ডায়াম্যাগনেটিক গ্যাস, ঠিক আছে। এবার আসি ইলেকট্রন কাউন্টিংয়ে, দেখো কি কি দেওয়া আছে, NOCl আর ONO, মানে এক কথায় NO2 মলিকুলটাকে বোঝাচ্ছে। NOCl কটা ইলেকট্রন পাবো, দেখো NOCl, জাস্ট এলিমেন্টগুলো ধরে ধরে ইলেকট্রন কাউন্ট করতে হবে। আর ইলেকট্রনের সংখ্যা আমরা কি জানি, ইলেকট্রন নাম্বার
ইলেকট্রন নাম্বার ইকুয়াল টু হয় কি প্রোটন নাম্বার, মানে প্রোটন নাম্বার কি ইলেকট্রন প্রোটন, ঠিক আছে, এগুলো এগুলো কি সাব অ্যাটমিক পার্টিকেল, অ্যাটমকে ভাঙলে পাওয়া যায়। তো ইলেকট্রন নাম্বার ইকুয়াল টু প্রোটন নাম্বার হয় আমরা জানি। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা যা, মানে প্রোটন নাম্বার যা, সেটাই হবে ইলেকট্রনের সংখ্যা। তাহলে নাইট্রোজেনের কত 7 প্লাস অক্সিজেনের কত 8 প্লাস ক্লোরিনের কত, দেখো ক্লোরিনের হচ্ছে 17, তাই তো, দেখো 17 হচ্ছে পারমাণবিক সংখ্যা। এগুলো কিন্তু মুখস্থ রাখতেই হবে, পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখতেই হবে অ্যাটলিস্ট 1 থেকে 40 পর্যন্ত, 1 থেকে 40 পর্যন্ত মুখস্থ রাখতে হবে কার কোনটা পারমাণবিক সংখ্যা, নইলে তোমাদেরই অসুবিধা হবে। আচ্ছা, এরপর দেখো তোমার, হ্যাঁ তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে এবার কাউন্ট করে নাও 32টা, 32টা। এবার ONO এর ইলেকট্রন সংখ্যা কাউন্ট করি, ONO এর ইলেকট্রন সংখ্যা কত হবে, দুটো অক্সিজেনের জন্য কত 8 8 16, ঠিক আছে, 8 × 2 প্লাস নাইট্রোজেনের জন্য 7, তাহলে 16 প্লাস 7 মানে এখানে 23, ঠিক আছে। দেখো বোঝা গেছে আশা করি। চলো তাহলে এখানে যে অপশানগুলো আছে কারেক্ট স্টেটমেন্ট কোনটা, সবগুলোই কারেক্ট, তাহলে অপশান ডি হবে। দেখো 1 2 3 4, ঠিক আছে, সব অপশানগুলোই এখানে আমরা কারেক্ট দেখতে পাচ্ছি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অক্সাইডস টু এক্সিবিট প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার, ঠিক আছে। দেখো এটা বলে দিই, এগুলো কিন্তু খুব সোজা কোশ্চেন, এগুলো ফিজিক্যাল কেমিস্ট্রিতে এই কোশ্চেনগুলো এই টাইপেরই কোশ্চেন হবে, ঠিক আছে। ফিজিক্যাল কেমিস্ট্রিতে বা 11 12-এর কেমিস্ট্রি এই টাইপের এই কোশ্চেনগুলো মানে ইজি টু মডারেট, হাই লেভেল বলবো না, ইজি টু মডারেট এরকম টাইপের কোশ্চেন দুটোতেই আসতে পারে, যেই কোশ্চেনগুলো এখন আমি করাচ্ছি। আচ্ছা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অক্সাইডস টু এক্সিবিট প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার, প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার মানে কি আমি জাস্ট একটু আগেই এক্সপ্লেন করলাম, সেটা হচ্ছে CO2 SO2 ClO2 SiO2 এদের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন যদি থাকে কারোর মধ্যে, তাহলে সে কি করবে, সে কিন্তু প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে। আর যদি আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে তাহলে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে না। প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার মানে চুম্বকত্ব দেখাবে, প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার কথার অর্থ হলো চুম্বকত্ব দেখাবে, ঠিক আছে, চুম্বকত্ব দেখাবে। ওকে, দেখো এবারে আনপেয়ার্ড ইলেকট্রন আছে কি না কিভাবে ক্যালকুলেশন করবে সেটা আগে দেখিয়ে দিই। দেখো একটা জিনিস আমি দেখিয়ে দিই, ধরো এরকম একটা আমি ধরো অরবিটাল নিচ্ছি, ঠিক আছে। এবার এতে যদি আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে তাহলে দেখো এখানে কি হবে, মানে ধরো একটা মলিকুলের মধ্যে যখন একটা মলিকুল ফর্ম করছে সেখানে তো আনপেয়ার্ড ইলেকট্রনগুলোই টেক পার্ট করছে বন্ডিংয়ে, তাই তো। তার মানে যখন বন্ডিং হয়ে যাবে তখন ইলেকট্রনগুলো দেখতে কি হবে, এরকম পেয়ার্ড অবস্থায় থাকবে, এরকম হতে পারে, দেখো এরকম হতে পারে, এরকম হতে পারে, তাই তো। আবার দেখো এরকমও হতে পারে, সেক্ষেত্রে কি হচ্ছে, হাইব্রিডাইজেশনগুলো চেঞ্জ হচ্ছে। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে কোনগুলো প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার দেখাবে না। দেখো এগুলো কিন্তু কোনোটাই প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার দেখাবে না, কারণ এর মধ্যে সব পেয়ার্ড ইলেকট্রন আছে। এবার যদি এরকম, এগুলো কি, এগুলো প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার দেখাবে না, ঠিক আছে। এবার ধরো এইরকম ইলেকট্রনিক কনফিগারেশন, ধরে নাও এরকম টাইপের আছে, একটা নিঃসঙ্গ ইলেকট্রন পড়ে আছে, বন্ডিং হয়ে গেছে তারপরেও একটা নিঃসঙ্গ ইলেকট্রন পড়ে আছে,
তাহলে প্যারাম্যাগনেটিজম দেখাবে। ঠিক আছে, শুধুমাত্র এই মলিকুলটাই কি করবে, প্যারাম্যাগনেটিজম দেখাবে। তাহলে এবার দেখো একটা জিনিস ভালো করে, যখন এই টাইপের কোশ্চেন আসবে আমরা পার্টিকুলার প্রত্যেকটা ধরে ধরে কি তাহলে বন্ডিং স্ট্রাকচার আঁকবো বা হাইব্রিডাইজেশন করবো? এদের হাইব্রিডাইজেশনটা কি হচ্ছে দেখবো বন্ড ফর্মেশনের পর? না, কিভাবে করবে দেখো, যখন পেয়ার্ড হয়ে যাচ্ছে তখন দেখতে পাবে এভেন নম্বর ইলেকট্রন এখানে দেখতে পারবে। এভেন নম্বর ইলেকট্রন মানে জোড় সংখ্যা। ঠিক আছে, এভেন নম্বর ইলেকট্রন মানে কি জোড় সংখ্যাই দেখতে পাবে। ওকে, এভেন নম্বর ইলেকট্রন বলতে জোড় সংখ্যাই দেখতে পাবে। ঠিক আছে, আর যখন দেখবে যে ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার দেখাচ্ছে, ঠিক আছে, যখন দেখবে ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার দেখাচ্ছে তখন কি হবে, প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার দেখাচ্ছে, তখন দেখবে যে অড নাম্বার ইলেকট্রন এখানে আছে। ঠিক আছে, অড নাম্বার ইলেকট্রন এখানে আছে। ওকে, দেখো তাহলে কি দেখলে, যখন অড বা তোমার বিজোড় সংখ্যার ইলেকট্রন এখানে দেখতে পাবে প্যারাম্যাগনেটিকে, তাহলে এখানে আমরা কি করব, ইলেকট্রন কাউন্ট করব। আমাদের এখানে একটাই কাজ, আমরা ইলেকট্রন কাউন্ট করব। যেমন ধরো CO2 ইলেকট্রন কাউন্ট করব কিভাবে, দেখো কার্বনের ইলেকট্রন সংখ্যা কত এখানে। আচ্ছা, ইলেকট্রন কাউন্ট করব মানে আমরা ভ্যালেন্স সেল ইলেকট্রন মানে যোজ্যতা ইলেকট্রনগুলো, ভ্যালেন্স সেল ইলেকট্রন। ঠিক আছে, যাদের ইংলিশে খুব সমস্যা তারা সাথে সাথে বাংলাগুলো নোট করে নেবে। যোজ্যতা কক্ষের ইলেকট্রনের সংখ্যা কাউন্ট করব। ঠিক আছে, যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা এখানে কাউন্ট করব। এবার চলো তাহলে করা যাক। তাহলে CO2 এতে কাউন্ট করব। কার্বনের কটা ইলেকট্রন আছে, 4টে। যোজ্যতা কক্ষে কার্বনের ইলেকট্রন আছে 4টা, আর অক্সিজেনের আছে 6টা। ঠিক আছে, অক্সিজেনের আছে 6টা। দেখো কার্বন জানো তোমরা সবাই যে 14 নম্বর গ্রুপে থাকে, এদের যোজ্যতা 4, আর অক্সিজেন কত নম্বর গ্রুপে আছে, 16 নাম্বার গ্রুপে, তাই তো 16 নাম্বার গ্রুপে আছে, এদের যোজ্যতা হচ্ছে 6। ওকে, দেখো তাহলে এখানে টোটাল আমরা ইলেকট্রনের সংখ্যা CO2-তে কত পাবো, 4 + 6 × 2, অক্সিজেন 2টো আছে, তাহলে পেয়ে যাচ্ছি দেখো 16টা ইলেকট্রন। এটা কি, এটা বলো এটা কি যুগ্ম সংখ্যা না অযুগ্ম সংখ্যা? আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়েছো। ওকে, দেখো এটা হচ্ছে কি, এটা যুগ্ম সংখ্যা। ঠিক আছে, এটা যুগ্ম সংখ্যা মানে এভেন নাম্বার, তার মানে এখানে কি আছে, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন এখানে নেই, এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে শো করবে না। এরপর নেক্সট দেখো SO2তে আমরা কিভাবে করব, SO2 দেখো সালফারের আছে 6টা ভ্যালেন্স ইলেকট্রন, তার সাথে 6 × 2 হবে অক্সিজেনের 6টা, তাহলে এখানে হয়ে যাচ্ছে 6 + 12 মানে 18টা ইলেকট্রন। এটাও দেখো, এটাও কিন্তু এভেন নাম্বার, তাহলে এটাও হবে না, এভেন মানে জোড় সংখ্যার। এরপর দেখো ClO2 হওয়া মানে এখানে কি, দেখো 7+, ঠিক আছে, ক্লোরিনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন লিখেছি আমি, যোজ্যতা কক্ষের ইলেকট্রন, ঠিক আছে 7টা, তার সাথে অক্সিজেন 2টো আছে মানে 6 × 2, তার মানে হয়ে যাচ্ছে 7 + 12 মানে এখানে পেয়ে যাচ্ছি 19 ইলেকট্রন। দেখো এটা কিন্তু অড মানে অযুগ্ম, ঠিক আছে, এটা কিন্তু অড, এটা অযুগ্ম ইলেকট্রন। ওকে, দেখো
আচ্ছা, এরপরে আরেকটা আছে SiO2 সিলিকা, SiO2 সিলিকা। এটা কি? সিলিকনের ভ্যালেন্স সেল ইলেকট্রনের সংখ্যা 4 হবে, কারণ এটাও 14 নম্বর গ্রুপে কার্বনের সাথেই অবস্থিত। ঠিক আছে, গ্রুপ 14-এ কে কে আছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। ওকে, দেখো এরা আছে। তাহলে এখানে সিলিকনের এটা 4 ধরবো, প্লাস 6 × 2। ঠিক আছে, দেখো তাহলে এখানে পেয়ে যাচ্ছি 4 + 12 মানে 16। তাহলে দেখো এটাও আমরা দেখছি যুগ্ম সংখ্যা। দেখো বুঝতে পারোনি বলে অনেক ধরে ধরে এতক্ষণ ধরে আমি এটা করলাম। এবার বলো বোঝা গেছে কিনা, এবার রিপ্লাই করো, বোঝা গেছে কিনা, বোঝা গেছে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এইভাবে করবে। এবারে দেখো ক্লোরিনের ব্যাপারটা আমি তাহলে বলে দিই, কেন এখানে ইলেকট্রন 19টা, তাহলে একটা ইলেকট্রন এখানে কি এমনি ঘুরে বেড়াচ্ছে, এর আর পার্টনার নেই, এ একা একাই ঘুরে বেড়াচ্ছে। সে আমি দেখো লুইস স্ট্রাকচার দিয়ে এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি এটা লুইস স্ট্রাকচার দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ClO2 দেখো ক্লোরিন, দেখো ক্লোরিনের কটা? 7টা ইলেকট্রন, তাহলে 1 2 3 4 5 6। ঠিক আছে, এটা দেখো 7। ওকে, 7টা ইলেকট্রন। এবার অক্সিজেনের সাথে এটা রিয়াকশন করছে, ClO2। অক্সিজেনের কটা ইলেকট্রন? অক্সিজেনের কিন্তু ভ্যালেন্স সেল ইলেকট্রন কটা? 6টা। ঠিক আছে, 6টা। তাহলে দেখো ছটা ইলেকট্রন। ঠিক আছে, এবার এরা কি করবে? ইলেকট্রন পেয়ারগুলোকে ইউজ করবে, মানে এখানে কোভ্যালেন্ট বন্ড মানে সমযোজী বন্ধনী তৈরি হচ্ছে, এখানে সমযোজী বন্ধনী তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো এবার ব্যাপারটা হচ্ছে এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অক্টেট রুল, মানে অষ্টেক সূত্র যেটাকে বলা হয়, অষ্টক সূত্র, অক্টেট রুল কি? যে যখন ভ্যালেন্স সেল ইলেকট্রনে 8টা ইলেকট্রন থাকে তখন সেটা স্টেবিল হয়, মানে 8টা স্টেবিল হয় মিনস 8টা ইলেকট্রন সবসময় রাখতে চাই, মানে এটাই অ্যাকচুয়ালি কি, এটাই অ্যাকচুয়ালি টেন্ডেন্সি, যে 8টা ইলেকট্রন থাকা মানে সে হ্যাপি হয়ে যায় অ্যাটমটা। তো এখানে ব্যাপারটা সেরকমই। দেখো অক্সিজেনের মধ্যে 6টা ইলেকট্রন ছিল ভ্যালেন্স সেল ইলেকট্রন, সে কি করছে? ক্লোরিনের 2টো ইলেকট্রনের সাথে ইলেকট্রন পেয়ার ফর্ম করছে, এবং দেখো তার মানে কি হলো, টোটাল 8টা ইলেকট্রন হয়ে গেল এই অক্সিজেনের, এও হ্যাপি। আবার এই অক্সিজেন, এও হ্যাপি, এরও 8টা ইলেকট্রন হয়ে গেল। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এই যে ক্লোরিনের ব্যাপারটা কি হয়। দেখো ক্লোরিনের ক্ষেত্রে এতো আছে, ধরো পেয়ারে আছে, একটা ইলেকট্রন এখানে কি থাকছে? এক্সট্রা থেকে যায়। ঠিক আছে, ওরা দুজনকে যদি পেয়ার ধরো আর একটা ইলেকট্রন এক্সট্রা থেকে যায়, যেটা কি হয়, যেটা অ্যাকচুয়ালি তোমার ফ্রি ইলেকট্রন। এখানে কি 1 ইলেকট্রন এটা হচ্ছে ফ্রি অবস্থায় থাকে, 1 ইলেকট্রন ফ্রি অবস্থায় থাকছে। ঠিক আছে, তো এটার জন্য কি, আর প্যারাম্যাগনেটিক মানে চুম্বকত্ব তখনই দেখাবে যখন কি হয়, একটা ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে, তখনই শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডে মানে কোনো চৌম্বক ক্ষেত্রে আমরা যখন রাখি তখন ওটা চুম্বকত্ব ধর্ম দেখায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলো এবার পরের কোশ্চেনে আসি। উইথ রেসপেক্ট টু গ্রাফাইট অ্যান্ড ডায়মন্ড। ঠিক আছে, গ্রাফাইট আর ডায়মন্ড তোমরা আলাদা আলাদা করে এগুলো জানো কি, এগুলো কার্বনের অ্যালোট্রপ মানে রূপভেদ, কার্বনের অ্যালোট্রপ। গ্রাফাইট আর একটা ডায়মন্ড হচ্ছে হীরা, হীরাকে বলা হয়। হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন বিলো ইজ কারেক্ট। দেখো তাহলে এবার কোশ্চেনের অ্যান্সারটা পড়া যাক একটা একটা করে অপশন। গ্রাফাইট ইজ হার্ডার দ্যান ডায়মন্ড। কি বলছে? গ্রাফাইট ইজ হার্ডার দ্যান ডায়মন্ড। দেখো
এখানে যে গ্রাফাইটের কথা বলা হচ্ছে, গ্রাফাইটের অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা যেটা হয়, এটা একটা সিড লাইক স্ট্রাকচার। ঠিক আছে, গ্রাফাইটের স্ট্রাকচারটা হচ্ছে সিড লাইক স্ট্রাকচার। আমি এখানে স্পেসিফিক জিনিসগুলো মেনশন করে দিই কী কী। গ্রাফাইট আর ডায়মন্ড এরা কিন্তু দুজন হলো কার্বনের অ্যালোট্রপ। ঠিক আছে, এবার দেখো ডায়মন্ডের কথা আমি লিখছি। ডায়মন্ডের ব্যাপারে, ডায়মন্ড এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ। sp3 হাইব্রিডাইজেশন এখানে দেখা যায়। ওকে, sp3 হাইব্রিডাইজ হওয়ার জন্য এখানে কিন্তু কোনো পাই ইলেকট্রন নেই, পাই ইলেকট্রন নেই। ঠিক আছে, sp3 হাইব্রিডাইজ যখন হয় তখন ওখানে কোনো পাই ইলেকট্রন থাকে না, কারণ একটা কার্বনের দেখো যোজ্যতা 4, মানে 4টে হাত ধরে নাও। কার্বন কি করে তার 4টা হাত দিয়ে 4টা অন্য অ্যাটমকে অ্যাকসেপ্ট করতে পারে। এবার এগুলো কি, এগুলো সিগমা বন্ড। যখন পাই বন্ড ফর্ম করে কার্বন তখন কি হয়, ধরো আমি ধরে নিলাম একটা ডবল বন্ড আর বাকি দুটো সিগমা বন্ড। এখানেও কিন্তু কার্বনের 4টা হাতই থাকলো, মানে একটা হাত কমে গেছে ওরকম কিছু না, 4টা হাতই থাকলো। একটা হাত কি হয়েছে, পাই বন্ড ফর্ম করেছে, মানে কার্বনের 4টে হাতই থাকবে, কখনো সিগমা বন্ড ফর্ম করবে, কখনো পাই বন্ড ফর্ম করবে। এবার যখনই ডাবল বন্ড চলে আসে তখন কি হয়, এটা sp2 হাইব্রিডাইজ হয়। আর যখন 4টেই সিঙ্গেল বন্ড থাকে মানে সিগমা বন্ড, তখন এটা হয়ে যায় sp3 হাইব্রিডাইজেশন। ওকে, তাহলে আমরা বলতে পারি sp3 হাইব্রিডাইজেশনে কোনো পাই বন্ড নেই, মিনস এখানে কি হয়েছে, কোনো পাই বন্ড নেই, মানে এখানে কোনো পাই ইলেকট্রনও নেই। পাই বন্ড থাকলেই কিনা সেই ইলেকট্রনগুলোকে আমরা পাই ইলেকট্রন বলবো। ঠিক আছে, কিন্তু দেখো, আচ্ছা ডায়মন্ডের সম্বন্ধে তাহলে বলে দিই, কোনো পাই ইলেকট্রন নেই, সেই কারণে কি হয়, এখানে কোনো তোমার ইলেকট্রিসিটিও কন্ডাক্ট হয় না। ঠিক আছে, ফ্রি ইলেকট্রন থাকলে তবে ইলেকট্রন যেই দিকে ফ্লো করে তার অপোজিটে কারেন্ট ফ্লো করে, এটা সবাই জানো, ফিজিক্সের জিনিস। যেদিকে ইলেকট্রন ফ্লো করে তার অপোজিট ডিরেকশানে কারেন্ট ফ্লো করে। তাহলে দেখো এবারে এই তাহলে কি করে, এ তো তাহলে কি হবে, ইনসুলেটর। ডায়মন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। ঠিক আছে, তার মানে আমরা দেখো দেখলাম গ্রাফাইট হ্যাজ হায়ার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দ্যান ডায়মন্ড। গ্রাফাইটের হায়ার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আছে। আচ্ছা আমি গ্রাফাইটের সম্বন্ধেও বলে দিই, তারপর তাহলে অপশানে আসছে। তাহলে ডায়মন্ডকে দেখলাম এখানে কি, নন কন্ডাক্টর। ঠিক আছে, মানে আমরা ইনসুলেটর বলতে পারি, কারেন্টের এটা কন্ডাক্টিভিটি নেই। এবার আসছি তাহলে দেখো তোমার গ্রাফাইটে। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই, ডায়মন্ডে এটা কি আছে, ডায়মন্ডে তাহলে আমরা দেখছি sp3 হাইব্রিডাইজ মানে সিঙ্গেল বন্ড, মানে এখানে দেখো CC একটাই বন্ড আছে। ঠিক আছে, একটা বন্ড থাকা মানে এর বন্ড অর্ডার কি হবে, এক হবে। একটা বন্ড আছে মানে বন্ড অর্ডার এক হবে। ঠিক আছে, ডাবল বন্ড থাকলে 2 হওয়ার কথা, কিন্তু সেখানে আবার কিছু মলিকুল অনুযায়ী ভ্যারি করে, সেটা আমি বলে দিচ্ছি। তাহলে দেখো গ্রাফাইটে এবার কি হবে, দেখো গ্রাফাইটে কি হচ্ছে, এইখানে গ্রাফাইটগুলো অ্যাকচুয়ালি, গ্রাফাইট হচ্ছে একটা 2 ডাইমেনশনাল সিট, মানে 2D, যেটাকে তোমরা 2D হিসেবে চেনো, 2 ডাইমেনশনাল মানে দুটো মাত্রা, 2 ডাইমেনশনাল, এটা একটা 2 ডাইমেনশনাল সিট। এবং এই যে গ্রাফাইটের লেয়ারগুলো না, লেয়ার বাই লেয়ার তোমার উইক ভান্ডারওয়াল ফোর্স দিয়ে এখানে যুক্ত থাকে। এখানে কি থাকে, উইক ভান্ডারওয়াল ফোর্স, ভান্ডারওয়াল শক্তি, এরকম কিছু একটা বলে বাংলায়। ঠিক আছে, ভান্ডারওয়াল ফোর্স, উইক মানে দুর্বল, উইক ভান্ডারওয়াল ফোর্স দিয়ে কি থাকে, গ্রাফাইটের লেয়ারগুলো লেয়ার বাই লেয়ার থাকে। এবং এই গ্রাফাইট কি হয়, পিচ্ছিল টাইপের হয়। এই যে উইক ভান্ডারওয়াল ফোর্স থাকার জন্য কি হয়, এই লেয়ারগুলো পিচ্ছিল হয়। মানে এটা যদি স্ট্রং কোনো ফোর্স হতো, স্ট্রং বন্ড ফর্ম করতো কিছু লেয়ারের সাথে, তখন এটা কি হতো, এটা পিচ্ছিল হতো না, এটা হার্ড হতো, নেচার হার্ড হতো, বাট এটা সফট।
ওই কারণে গ্রাফাইটের নেচারটা কি সফট, মানে নরম, ঠিক আছে, নরম প্রকৃতির, সফট হয়। এটা কি হয়, পিচ্ছিল হয়, মানে স্লিপারি, এটা স্লিপারি হয় গ্রাফাইটটা। ওকে, গ্রাফাইটের কি হয়, এটা কিন্তু sp2 হাইব্রিডাইজ, এখানে পাই বন্ড থাকে, ঠিক আছে, এটা sp2 হাইব্রিডাইজ, sp2 হাইব্রিডাইজ। ওকে, এর সংকরায়নটা হচ্ছে sp2। এবার এখানে কি হয় দেখো, ওই কারণে এই যে আমি কি বললাম, সিট লাইক স্ট্রাকচার, সিট মানে বোঝোই, সিট মানে একটা সমতল 2 ডাইমেনশনাল একটা প্লেন টাইপের একটা মানে জিনিস। এবার এখানে কি হয়, sp2 হাইব্রিডাইজ মানে এখানে কি থাকবে, পাই ইলেকট্রন থাকবে, আমি এটা আগেই বলে দিয়েছি। sp2 হাইব্রিডাইজ মানে পাই ইলেকট্রন এখানে কি করবে, ফ্রিলি ঘোরাফেরা করবে, মুভেবল, ঠিক আছে, মানে মোবাইল আর কি, ইলেকট্রনটা এখানে মোবাইল। ঠিক আছে, ইলেকট্রনটা এখানে কি, মোবাইল। তাহলে দেখো ইলেকট্রন এখানে ঘোরাফেরা করছে, তাহলে এখানে আমরা বলতে পারি ফ্রি পাই ইলেকট্রন গ্রাফাইটের স্ট্রাকচারে আছে, ঠিক আছে। চলো, তাহলে এই যে ফ্রি ইলেকট্রন আছে মানে এটা কি করে, শোষ, মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এটা দেখায়, গ্রাফাইট শোষ ইলেকট্রিক্যাল গ্রাফাইট শোষ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, গ্রাফাইট শোষ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ওকে, দেখো তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে এটার কন্ডাক্টিভিটি আছে আর এটার নেই। তাহলে দেখো অপশানে যাই, কি কি চেয়েছে, গ্রাফাইট হ্যাজ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দ্যান ডায়মন্ড, অবশ্যই এটা তাহলে সঠিক, এটা কারেক্ট, ঠিক আছে, এটা একদম কারেক্ট অপশন। নেক্সট তাহলে দেখি কি দেওয়া আছে, দেখো কোন কোন অপশানটা কারেক্ট আমরা দেখে বলবো। গ্রাফাইট, এরপরে আছে গ্রাফাইট ইজ হার্ডার দ্যান ডায়মন্ড, একদমই না। গ্রাফাইট আমি বললাম সফট অ্যান্ড পিচ্ছিল, ঠিক আছে, পিচ্ছিল টাইপের একটা পদার্থ, এটা স্লিপারি। গ্রাফাইট ইজ হার্ডার দ্যান ডায়মন্ড, কখনোই না, ডায়মন্ড ইজ হার্ডার, সো এটা ক্রস, এটা কারেক্ট নয়। গ্রাফাইট হ্যাজ হায়ার থার্মাল কন্ডাক্টিভিটি, এবার দেখো থার্মাল কন্ডাক্টিভিটি কার বেশি, তার কারণটা হচ্ছে যে বন্ড অর্ডারের দিয়ে এটা এক্সপ্লেন করতে হবে। কিভাবে করব, এই যে দেখো গ্রাফাইট, এই যে গ্রাফাইটটা দেখো, এর কি পাই ইলেকট্রন আছে, মানে ডাবল বন্ড ক্যারেক্টার, এই কারণে এর বন্ড অর্ডার অ্যাকচুয়ালি 2 হওয়ার কথা, বাট এখানে আমরা অ্যাভারেজ বন্ড অর্ডার পাবো, কারণ প্রত্যেকটা বন্ডের কিন্তু গ্রাফাইটে প্রত্যেকটা বন্ডের কি থাকবে, ডাবল বন্ড থাকবে না, সেই কারণে এখানে আমরা 2 পাবো না, আবার 1-এর চেয়ে বেশি পাবো, ঠিক আছে, এখানে আমরা 2 পাবো না, আমরা এখানে 1-এর চেয়ে বেশি পাবো, ঠিক আছে, আমরা এখানে 2 পাবো না, 1-এর চেয়ে বেশি পাবো। তাহলে এখানে যেটা পাবো ভ্যালুটা 1.33, ঠিক আছে, এখানে আমরা ভ্যালুটা পেয়ে যাব 1.33। তাহলে দেখো বন্ড অর্ডার কার ক্ষেত্রে কম হচ্ছে, ডায়মন্ডের ক্ষেত্রে বন্ড অর্ডার কিন্তু আমরা অনেক কম পাচ্ছি, মানে গ্রাফাইটের তুলনায় আমরা এখানে কম পাচ্ছি। তো সেই কারণে আমরা যখন এখানে থার্মাল কন্ডাক্টিভিটি কম্পেয়ার করব, এই বন্ড অর্ডারটা দিয়ে এটাকে আমাদের এক্সপ্লেন করতে হবে, কি না, বন্ড অর্ডার কম বলে এর ইলেকট্রিক্যাল থার্মাল কন্ডাক্টিভিটি কি হবে, বেশি হবে, ঠিক আছে, থার্মাল মানে হিট, সহজে এখানে কন্ডাক্ট হবে। দেখো তাহলে এখানে আমরা বলবো থার্মাল কন্ডাক্টিভিটি হাই, ঠিক আছে, গ্রাফাইটের ক্ষেত্রে 1.33, সেই কারণে এখানে থার্মাল কন্ডাক্টিভিটি লো হবে। এখানে থার্মাল কন্ডাক্টিভিটি লো, থার্মাল কন্ডাক্টিভিটি লো, ঠিক আছে। তাহলে দেখো কি পেলাম, গ্রাফাইট ইজ হায়ার থার্মাল কন্ডাক্টিভিটি, এটাও ভুল হবে। গ্রাফাইট হ্যাজ হায়ার সিসি বন্ড অর্ডার দেন ডায়মন্ড, ঠিক আছে, ডায়মন্ডের চেয়ে গ্রাফাইটের হায়ার সিসি বন্ড অর্ডার, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তার কারণ কি,
এটা দেখো sp3 হাইব্রিডাইজ সিঙ্গেল বন্ড থাকে, সেই কারণে ওটার বন্ড অর্ডার কম। ওকে, তাহলে 2 আর 4 মানে বি আর সি অপশান হবে কি কারেক্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবারে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দি কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট O3। ঠিক আছে, কোনটা সঠিক? ঠিক আছে, তোমরা কোয়েশ্চেনটা পড়ো, আমি একটু জল খেয়ে নিই। দেখো ওজন দিয়েছে, আবার ওজন সম্বন্ধে দিয়েছে। দেখো একটু আগেই ওজন করিয়েছিলাম। বলছে অক্সিজেন অক্সিজেন বন্ড লেংথ আর ইকুয়াল। ঠিক আছে, দেখো ওজন যে গ্যাসটার সেটা স্ট্রাকচারটা আমি কীরকম দেখিয়েছিলাম। দেখো অক্সিজেনের স্ট্রাকচারটা কীরকম হবে। দেখো এখানে লোন পেয়ার ছিল আমরা জানি। ঠিক আছে, লোন পেয়ার ছিল, তো লোন পেয়ারটা কি করবে, কখনো ডোনেট করে পজিটিভ হবে, কখনো নেগেটিভ হবে। মানে কি লোন পেয়ারটা অ্যাকচুয়ালি কি থাকবে, ডিলোকালাইজ হয়ে থাকবে সিস্টেমের ক্ষেত্রে, ওই জন্য এটা একটা রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে থাকবে। ঠিক আছে, এটা দেখো আবার এই বন্ডটা ঘুরবে, এটা ব্রেক করবে, পাই বন্ডটা দিয়ে আবার এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে। ঠিক আছে, এইভাবে অ্যাকচুয়ালি দুটো ওজন মানে এই দুটো স্ট্রাকচারের মিশ্রণ, দুটো রেজোনেটিং স্ট্রাকচারের অ্যাকচুয়ালি এটা হচ্ছে মিশ্রণ। ঠিক আছে, টু রেজোনেটিং স্ট্রাকচার অ্যাকচুয়ালি মানে ওজন মলিকুল স্ট্রাকচার কি এটা যদি জিজ্ঞাসা করে তাহলে বলতে হবে যে দুটো রেজোনেটিং স্ট্রাকচারের হলো ওজনের, মানে দুটো এতেই কি করে এক্সিস্ট করে, দুটো ফর্মেই এক্সিস্ট করে। আচ্ছা চলো এবারে এটা কি আছে কোয়েশ্চেনে আসি। ও বন্ড লেংথস আর ইকুয়াল। হ্যাঁ দেখো এখানে তাহলে কারেক্ট অ্যান্সার হবে ওজন ওজন বন্ড লেংথ যে দুটো আছে এটা ইকুয়াল হবে, কারণ দেখো দুটোর মধ্যেই কি আছে, সিঙ্গেল বন্ড ক্যারেক্টার আছে, ডাবল বন্ড ক্যারেক্টার আছে, দুটোর মধ্যেই সিঙ্গেল বন্ড ক্যারেক্টার আছে অ্যান্ড ডাবল বন্ড ক্যারেক্টার আছে। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে ইকুয়াল, তাহলে এটা রাইট। এবার বলছে থার্মাল ডিকম্পোজিশন অফ O3 ইজ এন্ডোথার্মিক। দেখো এন্ডোথার্মিক বলতে আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো 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 এই যে আমি একটা সিম্পল জাস্ট রিয়াকশানটা লিখলাম, এগুলো অবশ্যই সব গ্যাসিয়াস ফেজেই হবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি প্লাস হিট লিখেছি। প্লাস হিট মানে এখানে এটা বোঝাচ্ছে যে এই যে রিয়াকশানটা হচ্ছে এখানে কি হচ্ছে, হিট এনার্জি রিলিজ হচ্ছে, মানে হিট মুক্তি পাচ্ছে, তাপ উৎপাদন হচ্ছে। ঠিক আছে, হিট এনার্জি রিলিজ হচ্ছে, রিলিজ মানে এখানে কি হচ্ছে, তাপ উৎপাদন হচ্ছে, তার মানে ওজনটা যখন ব্রেক করছে তখন তাপ উৎপাদন হচ্ছে। ঠিক আছে, সেই কারণে এটা কি হবে, এটা হবে, এটাকে আমরা বলি তাপ উৎপাদক বিক্রিয়া, যেটাকে ইংলিশে বলে এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন বাংলায় বলছে তাপ উৎপাদক বিক্রিয়া। ঠিক আছে, সেই কারণে এটা এন্ডোথার্মিক নয়, এটা ভুল। আচ্ছা তারপর বলছে O3 ইজ ডায়াম্যাগনেটিক ইন নেচার, এটা সঠিক, আমরা আগেই দেখে এসেছি আগের কোয়েশ্চেনে। O3 হ্যাজ এ বেন্ড স্ট্রাকচার, তার মানে 2 বাদে 1 3 4 সঠিক। ঠিক আছে, 1 2 3 অপশান কারেক্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং হাইড্রোজেন হ্যালাইড reacts with
AgNO3 to give a precipitate that dissolves in Na2H2O3. দেখো কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, বাংলা মানে অবশ্যই বলে দিচ্ছি। দেখো এই যে HCl, HBr, HF, HBr, HI যেগুলো আছে এগুলোকে বলা হয় হাইড্রোজেন হ্যালাইড। কারণ দেখো এগুলো হ্যালোজেন, হ্যালোজেন গ্রুপ 17, গ্রুপ 17-এ আছে হ্যালোজেন, তাই তো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোকে আমরা হ্যালোজেন বলে থাকি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটা আছে গ্রুপ 17-এ। পিরিয়ডিক টেবিল খুলে রেখে পড়বে সব সময় কেমিস্ট্রি পড়ার সময়, সেটা যেই ক্লাসেরই হোক, 7 থেকে শুরু। পিরিয়ডিক টেবিল সবাইকেই একটা পিরিয়ডিক টেবিল দেখে এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। গ্রুপ 17-এর আছে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পরপর গ্রুপ বরাবর নিচের দিকে নামলে। এদের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয় তখন আমরা তাদেরকে বলি হাইড্রোজেন হ্যালাইড। AgNO3-র সাথে বিক্রিয়া করছে, ঠিক আছে। বিক্রিয়া করে বলছে সিলভার নাইট্রেট, এটা এর সাথে বিক্রিয়া করে করছে, দিয়ে একটা প্রেসিপিটেট হচ্ছে, ঠিক আছে, প্রেসিপিটেট হচ্ছে। তো এবার কোশ্চেনটা হচ্ছে যে Na2H2O3 দেখো সোডিয়াম থায়োসালফাইড এর মধ্যে কি বলছে ডিজলভ হচ্ছে, ঠিক আছে। এবারে কোন হাইড্রোজেন হ্যালাইডটা, কোন হাইড্রোজেন হ্যালাইডটা সেইটা বলতে হবে। 4টে অপশানে দেওয়া আছে। দেখো এবার আমি যেটা বলছি সেটা ভালো করে শুনবে। এই যে AgNO3 সলিউশন দেখছো, এটা প্রেসিপিটেট নিশ্চয়ই তোমরা সবাই প্র্যাকটিক্যাল করেছো, তোমার 11-12-এও করেছো। আর যারা কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়োনি, যারা ফিজিক্সের স্টুডেন্ট আছো, তারা গ্র্যাজুয়েশনেও করেছো। প্র্যাকটিক্যাল সবার থাকে, কেমিস্ট্রি পাসেও প্র্যাকটিক্যাল থাকে। আর আমি তো নিজে করাই কেমিস্ট্রি পাসে প্র্যাকটিক্যাল, আমি জানি এগুলো সব আছে, তোমরাও করেছো। AgNO3 যখন প্রেসিপিটেট ফেলে কোনো হ্যালাইডের সাথে রিয়াকশান করে, তখন কি ফর্ম করে AgX। এক্সটা হচ্ছে আমি হ্যালাইড ধরে নিলাম, ঠিক আছে, হ্যালাইড ধরে নিলাম, ঠিক আছে, ফর্ম করবে। এটা বলা আছে যে কোশ্চেনে যে প্রেসিপিটেটটা কি করছে Na2H2O3-তে ডিজলভ করবে, ঠিক আছে। Na2H2O3-তে এটা ডিজলভ করে। কেন ডিজলভ করে তার কারণটা হচ্ছে, এখানে রিয়াকশানটা লিখলে বুঝতে পারবে কি তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছি। দেখো প্রথমে রিয়াকশান করছে HX রিয়াকশান করছে কার সাথে, এক্সটা হচ্ছে হ্যালাইড, ঠিক আছে, কোনো একটা হ্যালোজেন মৌল ধরো X, রিয়াকশান করছে AgNO3-র সাথে। এবার এখানে প্রেসিপিটেটটা ফর্ম করছে AgX, ঠিক আছে, AgX। আর নাইট্রেটটা হাইড্রোজেন নিয়ে নিচ্ছে, সেটা লিখছি না, এটা হলো আমার প্রেসিপিটেট, ওকে। এবার এই যে প্রেসিপিটেটটা কি করছে, ডিজলভ হচ্ছে কোথায়, সোডিয়াম থায়োসালফাইড সলিউশন, ঠিক আছে। তাহলে এটা ডিজলভ হয়ে এটা কি ফর্ম করবে, এটা ফর্ম করে অ্যাকচুয়ালি Na3, ঠিক আছে। Ag, আমি আর এখানে ব্যালেন্স করছি না, শুধু কি ফর্ম করে সেটা লিখছি। দেখো এরকম একটা মলিকুল ফর্ম করছে যেটা কি হয়, সলিউবল হয়, ঠিক আছে। আর NaX বাকি রেস্ট অ্যামাউন্ট এটা থাকছে। তাহলে এই যে মেকানিজমটা হয় সেইটা ধরে এবার আমরা এগোবো। কিভাবে এগোবো, এক্সপ্লেনেশনটা কিভাবে দেবো, দেখো এখানে যে HCl, HF, HBr, HI আছে, তিনটে তোমার এই 4টে হ্যালাইড, ঠিক আছে। এবার এদের মধ্যে আমাদের কম্পেয়ার করতে হবে কি, দেখো প্রথমে আমি আসি ফ্লোরিনে, মানে হাইড্রোজেন ফ্লোরাইডে। এখানে কি স্মলার সাইজ ফ্লোরিনের, এখানে দেখো আমি লিখে লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে। দেখো ফ্লোরিনের কি স্মলার সাইজ, তাই তো, মানে যতগুলো হ্যালোজেন আছে সবার চেয়ে ছোট হচ্ছে ফ্লোরিন, তাহলে ফ্লোরিন স্মলার সাইজ, ফ্লোরিনের কি স্মলার সাইজ,
ওকে, দেখো নেক্সট হচ্ছে, তারপরে আসছে ক্লোরিন, তারপর আসছে ব্রোমিন, তারপর আসছে আয়োডিন। এবার স্ট্রং বন্ড কে ফর্ম করবে? হাইড্রোজেন অ্যাটমও কি স্মলার সাইজ, মানে হাইড্রোজেন অ্যাটম এর যে সাইজ এটাও স্মল, তাহলে এর সাথে যে স্মলার সাইজ মানে স্মল স্মল মানে এইচএফ, ঠিক আছে, স্মল স্মল কম্বিনেশন হবে। সেই কারণে এইচএফটা কি হবে, এখানে আবার আরেকটা জিনিস দিয়েও আমরা করি, সেটা হচ্ছে হার্ড সফট অ্যাসিড বেস। হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল দিয়েও এটা আমরা বোঝাতে পারি, যেখানে হার্ড হার্ড কম্বিনেশান কি হয়, এই দুটোই হার্ড, ফ্লোরিনও হার্ড, হাইড্রোজেনও হার্ড। তো ওই অত কঠিন ব্যাপারে তোমাদের যেতে হবে না, তোমরা জেনে রাখো দুজনের সাইজ হচ্ছে কম্পারেবল। তো স্মল সাইজ হাইড্রোজেন অ্যাটম স্মল সাইজ ফ্লোরিনের সাথে স্ট্রং বন্ড ফর্ম করবে, স্ট্রং বন্ড ফর্ম করবে, ঠিক আছে। তাহলে এই চেপটা কি সবার মধ্যে মোস্ট কোভ্যালেন্ট, মোস্ট কোভ্যালেন্ট, ঠিক আছে। দেখো মোস্ট কোভ্যালেন্ট কেন, তার কারণ স্মল সাইজ হয় যখন, দেখো ফ্লোরিনের স্মল সাইজ আবার চার্জ অনেক বেশি, তাই না, স্মল সাইজের তুলনায় আবার চার্জ অনেক বেশি। আমরা যেটাকে চার্জ ডেনসিটি দিয়ে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করি। চার্জ ডেনসিটি মিন্স কি, চার্জ ডেনসিটি মিন্স চার্জ বাই সাইজ, চার্জ বাই সাইজ। ফ্লোরিন তো ছোট বাচ্চা মানুষ, তাহলে এর সাইজ ছোট আবার এর চার্জও বেশি, তাহলে দেখো ফ্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো চার্জ ডেনসিটি, ঠিক আছে, মানে চার্জের ঘনত্ব বলতে পারো, চার্জ ডেনসিটি হাই হাই। তাহলে ফাজান্স রুল অনুযায়ী, একটা ফাজান্স রুল বলে হয় যেটা 11-12-এও আছে অ্যান্ড গ্র্যাজুয়েশানে তো আছেই, ঠিক আছে। ফাজান্স রুল গ্র্যাজুয়েশানেও আছে, কেমিস্ট্রি পাসেও আছে, অনার্সেও আছে, 11-12-এও আছে, কেউ বলবে না যে কোনো দিন শোনোনি। ফাজান্স রুল, অ্যাকর্ডিং টু ফাজান্স রুল, যখন চার্জ ডেনসিটি হাই হয় তখন পোলারাইজেবিলিটি হাই হয়, দ্যাটস ওয়াই কোভ্যালেন্ট বন্ড যেটা ফর্ম করছে সেটা হচ্ছে স্ট্রং বন্ড, কোভ্যালেন্ট বন্ড যেটা ফর্ম করবে সেটা স্ট্রং বন্ড, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, এখানে অনেক কিছু দিয়ে এক্সপ্লেন করা যায়, কেমিস্ট্রি যদি ভালোবেসে পড়ো না বুঝতে পারবে, তাই বিদ্রোহ না করে কিছু বুঝতে পারছি না কি হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে সেটা বলে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। আর ভালো করে কি কি বলছি সেগুলো শোনো, যে এটা আমি একটা রিজন বললাম, আর একটা বলছি দেখো, যেমন ধরো জল, একটা কথা বলো আমাকে, জলের একটা ফর্মুলা আমরা জানি H2O, কিন্তু অ্যাকচুয়াল জলের ফর্মুলা জানো কি? যদি ইন্টারভিউতে জিজ্ঞাসা করে ওয়াটারের ফর্মুলা কি, H2O বলবে? কখনো না, H2O এর হোল এন, মানে অনেকগুলো H2O একসাথে, তাকে আমরা বলি ওয়াটার, তাকে আমরা বলি ওয়াটার। কেন? কারণ এখানে এক্সটেন্সিভ হাইড্রোজেন বন্ডিং থাকে, এক্সটেন্সিভ হাইড্রোজেন বন্ডিং, এক্সটেন্সিভ হাইড্রোজেন বন্ডিং এখানে থাকে, তাই না। দেখো এটা তো ডিফারেন্ট জিনিস, এখানে হাইড্রোজেন বন্ডিং আমি বলবো বলে বোঝালাম, আচ্ছা বললাম যখন বলে দিই। দেখো হাইড্রোজেন বন্ডিং মানে কি, হাইড্রোজেন বন্ড ফর্ম করবে অন্য একটা মলিকুলের, কোনো একটা অ্যাটমের সাথে একটা বন্ড, মানে যেটা একটু উইক হবে, দুর্বল হবে, কোভ্যালেন্ট বন্ডের মতো শক্তিশালী হবে না, আয়নিক বন্ডের মতনও শক্তিশালী হবে না, তার চেয়ে অনেক কম শক্তিশালী, মানে বলতে পারো গরিব অ্যাকচুয়ালি বন্ড, এটা পুয়ার বন্ড একটা ফর্ম করে, সেটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ড। কখন ফর্ম করে? যখন ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকে দুটো অ্যাটমের মধ্যে, যেমন ধরো OH OH, এইখানে কি, এই যে দেখো আমি ডটেড লাইন দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, ডটেড লাইন দিয়ে যেটা দেখাচ্ছি। তো এই যে বন্ড, এটা ফর্মেশন তো শেষ হবে না, এ তো চলতে থাকছে, এ তো চলতে থাকছে আগে পিছু করে, সেই কারণে ওয়াটারের ফর্মুলা কি না H2 এর হোল এন, কখনো H2O না। আচ্ছা চলো এরপর নেক্সট আমাদের কোশ্চেনে যেটা আলোচনা হচ্ছিল, দেখো হ্যাঁ, তাহলে এখানে কি বলবো, হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে চার্জ
কি ফাইভ হলে ব্যাপারটা কিন্তু বন্ধ হবে, তার মাঝে আর একটা কি একটা বলে সেটা একবার বলবেন? মাঝে কিছু বলেছিলাম? হ্যাঁ, মানে না, পোলারাইজেবিলিটি বেশি বলেছিলাম, পোলারাইজেবিলিটি বেশি, পোলারাইজেবিলিটি বেশি মানে ওই যে এইচ প্লাসকে কী করে অ্যাকচুয়ালি, মানে এর চার্জ ডেনসিটি যেহেতু অনেক হাই, সেই কারণে এটা ফাজান্স রুল অনুযায়ী কী করছে, এর পোলারাইজেবল ক্ষমতাটা অনেকটা বেশি, ঠিক আছে, পোলারাইজ করে। আবার পাশে যদি আবার হাইড্রোজেনের মতো একটা আবার ছোট অ্যাটমকে পায়, এরও চার্জ ডেনসিটি বেশি, মানে এর পজিটিভ চার্জ প্লাস এর আবার সাইজও কম, এরও চার্জ ডেনসিটি বেশি, সেজন্য দুজনকেই ভালো করে পোলারাইজ করে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এখানে কি হচ্ছে, স্ট্রং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এখানেও ফর্ম করবে, ঠিক আছে। কেন? তার কারণ দেখো হাইড্রোজেন আর ফ্লোরিন এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি খুব হাই, এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ভীষণ হাই। আচ্ছা সরি, এখানে ডটেড লাইন পড়ে গেল, ঠিক আছে। এইভাবে দেখো হাইড্রোজেন বন্ড পরপর ফর্ম হতে থাকবে, চলতে থাকবে, ঠিক আছে। এটাকে আমরা বলি কি, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। দেখো তাহলে এটা কি, এটা স্ট্রং হবে অবশ্যই, কারণ ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা অনেক বেশি হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে। তাহলে এই যে বন্ডকে আমরা মোটামুটি বললাম এটা অনেক বেশি কোভ্যালেন্ট, ঠিক আছে। এই চেপটা মেনলি কি হয়, এই যে যারা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম করে না, দিয়ে একটা বড় একটা জায়েন্ট স্ট্রাকচার তৈরি করে, এটা কি, এটা অ্যাকচুয়ালি জায়েন্ট স্ট্রাকচার, মানে বড় একটা স্ট্রাকচার, ওভারঅল একটা বড় স্ট্রাকচার। তাহলে এটাকে আমরা বলতে পারি এক্সিস্ট অ্যাজ পলিমার, ঠিক আছে। পলিমার আমরা কখন বলি, যখন মনোমার, পলিমার মানেই আবার এটা বলবে না যে এটা কি প্লাস্টিক, পলিমার প্লাস্টিক সেম জিনিস না। পলিমার ব্যাপারটা হচ্ছে অনেকগুলো মনোমার যখন একসাথে যুক্ত থাকে তখন আমরা সেটাকে পলিমার বলি, ঠিক আছে। তাহলে এখানে কোনো মানে এখানে ফ্রি এফ মাইনাস, যেটা আমি বলতে চাইছি, ফ্রি এফ মাইনাস নট অবটেন্ড, মানে পাওয়া যায় না। এতক্ষণ ধরে এটাই এক্সপ্লেন করার চেষ্টা করছি যে ফ্লোরিন এখানে সহজে আমরা ফ্রি অবস্থায় পাই না। তাহলে যদি ফ্রি অবস্থায় যদি না পাই তাহলে এই রিয়াকশন কি ঘটবে? ঘটবে না, ঠিক আছে, এটা সহজে হবে না, ঠিক আছে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই যে সবগুলোই ডিজলভ করবে, ACD, ঠিক আছে, ACD সবগুলোই ডিজলভ করবে, ACD সবগুলোই ডিজলভ করবে, শুধু এই চেপটা ডিজলভ করবে না, শুধু এই চেপটা ডিজলভ করবে না। এবারে যদি বলে আবার এদের মধ্যে কে ভালো রেসপন্স করবে এই রিয়াকশানটাতে, সবচেয়ে ভালো রেসপন্স করবে HI, তারপর HBr, তারপর HCl, এই একটা অর্ডার কিন্তু হতে পারে, ঠিক আছে। আবার এখানে একটা সাইজ ফ্যাক্টর কাজ করে, মানে যেটা স্টেরিক হিন্ড্রেন্স বলে, যেটাকে আয়োডিনের সাইজ এত বেশি অনেক সময় এটা লো রিঅ্যাক্টিভিটিও দেখাতে পারে, মানে আমি বলতে চাইছি সিলভারের সাথে সহজে বন্ড ফর্ম নাও করতে পারে, সেক্ষেত্রে অর্ডারটা হবে এই রকম, HBr এর সবচেয়ে বেশি হবে, HBr এর সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যানোম্যালি, মানে নর্মাল যে জিনিসগুলো ঘটার কথা কিন্তু ঘটে না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো, দ্য অ্যাসিডিফাইড K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন, এটা ঠিক আছে, ইজ অ্যাডেড টু SN2+, SN2+-এ অ্যাড করা হলো, ঠিক আছে, SN2+-এ অ্যাড করা হলো
দেন SN2 প্লাস চেঞ্জেস টু, মানে এটা অ্যাকচুয়ালি SN2 প্লাস সল্টে অ্যাড করা হচ্ছে, তাহলে SN2 প্লাসটা চেঞ্জ হয়ে কি ফর্ম করবে, অক্সিডেশন স্টেট কি হবে সেইটা এখানে বলতে হবে। এই হচ্ছে ব্যাপার, মানে আমাদের অ্যাকচুয়ালি এখানে অক্সিডেশন স্টেটটা কি চেঞ্জ হচ্ছে সেটাই এখানে বলতে হবে, আর অন্য কিছু এখানে নেই। ওকে, দেখো তাহলে আচ্ছা এখানে একটা কমা পড়ে গেছে, SN2 প্লাস সল্ট, ঠিক আছে। দেন SN2 প্লাস চেঞ্জেস টু, কিসে চেঞ্জ হবে দেখো, K2Cr2 প্রথমেই বলি, যখন অক্সিডেশন নাম্বার চেঞ্জের কোনো কোয়েশ্চেন থাকবে প্রথমে আমাদের কি দেখতে হবে, প্রথমেই আমাদের দেখতে হবে যে যেটা রিয়াক্ট্যান্ট মানে যেটা বিক্রিয়া করছে সেটা কি, সেটা হলো K2Cr2O7, আবার অ্যাসিডিফাইড K2Cr2O7, এটা আমাদের রিয়েজেন্টের নেম হলো অ্যাসিডিফাইড K2Cr2O7, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে। এর কালারটা কি হয় জানো, আমি সব কিছু ডিটেলস পুঙ্খানুপুঙ্খ বলে দিচ্ছি, কারোর আইডিয়া আছে কালার কি হয় চ্যাটে জানাতে পারো। অরেঞ্জ, এর কালার হয় অরেঞ্জ। ওকে, এটা এবার SN2 প্লাস সলিউশনে ধরে নাও কালারলেস SnCl2তে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, SnCl2 সলিউশনে ধরে নাও অ্যাড করা হয়েছে, তাহলে এক্ষেত্রে কি হবে, এটা তো অক্সিডাইজিং প্রপার্টি, অক্সিডাইজ করবে টিনকে, তাহলে অবশ্যই অক্সিডেশন নাম্বার বাড়বে এর, ঠিক আছে। তাহলে এখানে জেনারেল যে ইকুয়েশনটা লিখছি আমি, দেখো Cr2O7 2 মাইনাস, এটা SN2 প্লাসের সাথে রিয়াকশন করছে, রিয়াকশন করে এখানে ফর্ম করবে Cr3 প্লাস, ঠিক আছে, Cr3 প্লাস ফর্ম করবে, এই যে ক্রোমিয়ামটা দেখছো তার সাথে SN4 প্লাস, SN4 প্লাস, ঠিক আছে। এই যে টিনটা এর অক্সিডেশন নাম্বার বাড়বে, মানে এখানে জারণ হবে, অক্সিডেশন হবে, মানে অক্সিডেশনের বাংলা হচ্ছে জারণ, জারণ হবে, অক্সিডেশন নাম্বারটা বাড়বে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, মানে বাংলাটা হচ্ছে জারক দ্রব্য, অক্সিডাইজিং এজেন্ট মানে এটা বাংলাটা হচ্ছে জারক দ্রব্য, ঠিক আছে। এটা অক্সিডাইজ করছে, SN2 প্লাসের অক্সিডেশন নাম্বার বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, SN4 প্লাস, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি। ওকে, এইরকম তো বুঝলাম না, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো স্টেটই দেখাই, ওইটাই, এই নলেজগুলো থাকলে এই কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি খুবই ইজি। SN3 প্লাস SN প্লাস জীবনেও দেখায় না, ঠিক আছে, জীবনেও দেখায় না, 2 প্লাস আর 4 প্লাস এই দুটোই দেখায় এখানে। আচ্ছা দেখো পরের কোয়েশ্চেনটা দেখো, দ্য নাম্বার অফ, এটা অ্যাকচুয়ালি সিগমা হবে, ঠিক আছে, সিগমা, দ্য নাম্বার অফ সিগমা অ্যান্ড পাই বন্ডস আর প্রেজেন্ট ইন SO4 2 মাইনাস, দেখো the number of sigma and pi bond present in SO4 2 minus কি হবে, দেখো তার জন্য আমাদের জাস্ট এই যে মূলকটা সালফেট মূলক এর স্ট্রাকচারটা জানতে হবে, স্ট্রাকচারটা এই, ঠিক আছে, এই হচ্ছে সালফেটের স্ট্রাকচার। তাহলে দেখো সিগমা বন্ড কতগুলো আছে, সিগমা বন্ড আমরা দেখতে পাচ্ছি 4টে আছে, ঠিক আছে, সিগমা হচ্ছে 4টা বন্ড, এই আমি দেখো মার্ক করে দিচ্ছি, এই দেখো এইটা একটা সিগমা সিঙ্গেল বন্ড মানে, আর যখন ডবল বন্ড থাকে তার একটা করে কি থাকে, সিগমা থাকে, ঠিক আছে, সিঙ্গেল বন্ড তো সিগমাই হয়, ডাবল বন্ড থাকলে তার একটা করে সিগমা হয়, ঠিক আছে। আর পাই বন্ড কোনটা, তাহলে বাকি যে দুটো বন্ড ডবল বন্ডে পড়ে আছে, দেখো আমি এটা ব্লু কালার দিয়ে মার্ক করছি, পাই বন্ড কোনটা হবে, এই দুটো, এই দুটো তাহলে হবে কি পাই বন্ড, এই দুটো পাই বন্ড, ঠিক আছে। তাহলে পাই বন্ড পেলাম কটা, এখানে পাই বন্ড পাচ্ছি দুটো, 2 পাই বন্ড, 2 পাই বন্ড, ঠিক আছে। তাহলে আমরা কারেক্ট অ্যান্সার কি পেয়ে যাচ্ছি কি 4 আর 2, 8-এর 8টা হয়ে যাবে অপশন, ঠিক আছে। চলো এবারে দেখো নেক্সট কোয়েশ্চেন, এই যে কোয়েশ্চেনগুলো না এগুলো একটু প্র্যাকটিক্যালের কোয়েশ্চেন আছে বেসিক্যালি, মানে যখনই তুমি গ্রুপ কেমিস্ট্রি পড়বে, মানে আমরা তো এগুলো গ্রুপ কেমিস্ট্রি পড়ছি, কেমিস্ট্রি অফ এলিমেন্ট মানে,
তখনই এখানে রিয়াকশান বেস কিছু কোশ্চেন এখানে থাকবে, আর এগুলো খুব কমন কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি বলেছে, when H2O2 is shaken with an acidified solution of K2Cr2O7, ঠিক আছে, এটা K2 হবে, K2Cr2O7 in presence of ether, the ethereal layer turns blue due to formation of, কি ফর্ম হচ্ছে যার জন্য ব্লু হচ্ছে সেটা বলতে হবে। তার জন্য রিয়াকশানটা কি হয় দেখো, আমি প্রথমে বলে দিই। H2O2 হাইড্রোজেন পারক্সাইড, যারা জানো না তারা কিন্তু অবশ্যই লিখে নিও। H2O2 হাইড্রোজেন পারক্সাইড, এটা কার সাথে রিয়াকশান করছে, অ্যাসিডিফাইড সলিউশন অফ K2Cr2O7, মানে অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে রিয়াকশান করছে যখন সেক করা হচ্ছে, মানে নাড়ানো হচ্ছে, কার প্রেজেন্সে, ইথারের প্রেজেন্সে। এখানে ইথারটা হচ্ছে সলভেন্ট হিসেবে ওয়ার্ক করবে, সলভেন্ট ইথারের প্রেজেন্সে। ইথার আমরা কাকে বলি, যখন এইরকম ভাবে কোনো একটা অর্গানিক মলিকুল ফর্ম করে, এই আরগুলো হলো অ্যালকিল, অ্যালকিল, ঠিক আছে। যেমন ধরো CH3OCH3, এটাকে বলে মিথাইল ইথার, ঠিক আছে। C2H5 যদি হয়, আর এর জায়গায় C2H5O C2H5, তখন এটাকে আমরা বলবো ইথাইল ইথার, ঠিক আছে। মানে ইথার থাকা মানে এইরকম একটা ময়েটি থাকবে, অক্সিজেন দুদিকে দুটো আলকিন। আচ্ছা, এবার দেখো এই হচ্ছে আমাদের কাজটা কি করা হয়েছে, H2O2 শেক করা হয়েছে অ্যাসিডিফাইড সলিউশন K2Cr2O7 এর সাথে ইথার সলভেন্টে। এবার বলছে ইথারিয়াল লেয়ার টার্নস ব্লু ডিউ টু ফর্মেশন অফ, দেখো ইথারিয়াল লেয়ার মানে বলছে ইথার যেই লেয়ারটাই আছে। এবারে একটা জিনিস দেখো, আমি এখানে কতটা কি বুঝেছো আমি জানি না, আমি বলে দিই। অ্যাসিডিফাইড K2Cr2O7 মানে এখানে কি আছে, অ্যাকোয়াস লেয়ার আছে। অ্যাসিডিফাইড সলিউশন মানে সেখানে অ্যাকোয়াস লেয়ার থাকবেই, ঠিক আছে। মানে হ্যাঁ, অ্যাকোয়াস লেয়ার এখানে আছে, তার মানে এখানে দুটো লেয়ার, মানে ইথার আর অ্যাকোয়াস এরা যদি মেশানো হয়, দিস টু আর ইমমিসিবল। ইমমিসিবল, ইমমিসিবল মানে কি, পরস্পরের সাথে মিশে যাবে না, ঠিক আছে। পরস্পরের সাথে, ভালো করে শোনো, পরস্পরের সাথে মিশে যাবে না, ঠিক আছে। ধরো এই যে এরকম টাইপের, মনে আছে নাকি কারোর জানি না, এইরকম টাইপের একটা সেপারেটিং ফানেল হয়, দেখেছো কি, এরকম একটা সেপারেটিং ফানেল হয় যেখানে এখানে একটা নব থাকে, এটাকে আমরা কি করি, ওপেন করতে পারি। এইরকম একটা সেপারেটিং ফানেল, হ্যাঁ, এটাকে কি করি আমরা, ঝাঁকাই। এরকম দুটো ইমমিসিবল লিকুইড থাকলে আমরা এটাকে কি করি, ঝাঁকাই, ঝাঁকাই, ঠিক আছে। ঝাঁকানোর পরে যখন স্টিল করে দেওয়া হয়, মানে স্টিল মিনস আমি বলতে চাইছি স্থিরাবস্থায় দাঁড় করিয়ে স্ট্যান্ড করিয়ে রাখা হয়, তখন এখানে কি হয়, এরকম লেয়ার ফর্ম করে। একটা হয় অ্যাকোয়াস লেয়ার আর একটা হচ্ছে অর্গানিক লেয়ার, একটা অ্যাকোয়াস লেয়ার আর একটা অর্গানিক লেয়ার। এবার বলছে এখানে কোয়েশ্চেনেই দেওয়া আছে, ইথারিয়াল লেয়ার টার্নস ব্লু, মানে ইথার যে লেয়ারটা সেটা কি করবে, ব্লু কালার ধারণ করবে, ব্লু কালার হয়ে যাবে। তার মানে নিশ্চয়ই কোনো একটা কম্পাউন্ড ফর্ম করবে যেটা কি করবে, ব্লু কালার, যেটার ব্লু কালার আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবারে এইটা কি, কম্পাউন্ডের নেমটা কি সেটা জানতে চেয়েছে, এই হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেনটা আমি এতক্ষণ বোঝালাম কি বলেছে। দেখো এবার এখানে কি ফর্ম করে, রিয়াকশনটা কি হয়, দেখো K2Cr2O7 প্লাস 3H2O2 প্লাস H2SO4, এটা ফর্ম করছে K2SO4 প্লাস 2CrO5, ওকে। আর এখানে জল, ওয়াটার ফর্ম করবে, ঠিক আছে। এখানে কি হয়, এই CrO5 এটার জন্যই অ্যাকচুয়ালি কি হয়, ব্লু কালারটা শো করে,
ব্লু কালারটা শো করে। এখানে ক্রোমিয়াম, ক্রোমিয়াম এর অক্সিডেশন স্টেট কি বলো তো? এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত হবে? ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত হবে এখানে? দেখো ক্রোমিয়ামের CrO5 এর অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কি হয় জানো? বাটারফ্লাই স্ট্রাকচার। এটাকে বলে বাটারফ্লাই স্ট্রাকচার। এখানে এইরকম টাইপের বন্ড ফর্ম করে। দেখো এটা একটু ডিফারেন্ট টাইপের, ওই জন্যই কোশ্চেনটা দেওয়া হয়েছে CrO5। ঠিক আছে, এটা হচ্ছে, এইটাকে বলা হয় বাটারফ্লাই স্ট্রাকচার। এই কালারটা কিসের জন্য আসে? দিস কালার ইজ ডিউ টু চার্জ ট্রান্সফার। এটা হচ্ছে কমন রিজন। ঠিক আছে, এর ভেতরে আরও অনেক কারণ আছে, বাট এটা কমন রিজন। যে যদি বাই চান্স ইন্টারভিউটারে জিজ্ঞাসা করে তোমরা এটা বলবে। ওকে, দিস কালার ইজ ডিউ টু চার্জ ট্রান্সফার ফ্রম ligand O2 minus to metal chromium 6 plus। ওকে, এটা হচ্ছে কারণ। তাহলে এখানে দেখো অপশানটা হবে CrO5। অবভিয়াসলি এটা না জানলে কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না। রিয়াকশানে কি তৈরি হচ্ছে সেটা জানতে হবে। ঠিক আছে, দিস কালার ইজ ডিউ টু চার্জ ট্রান্সফার ফ্রম ligand O2 minus to metal। আচ্ছা, এই যে এখানে যেহেতু দেখো এটা মেটাল সেন্টার, মেটাল সেন্টার। হ্যাঁ, কি বলছো? ও আচ্ছা, ইয়েটা তোমার অক্সিডেশন স্টেটটা বলছো না? অক্সিডেশন স্টেটটা এখানে তোমার 6 +6 অক্সিডেশন স্টেট। এই তো এইগুলোর জন্য ফর্মাল চার্জ কত হচ্ছে কাউন্ট করো। এই ডাবল বন্ড আছে এখানে, ফর্মাল চার্জ এখানে +2, এটার জন্য +1, এটার জন্য +1। ক্রোমিয়ামের মাথায় যেই ফর্মাল চার্জগুলো গ্রো করছে সেগুলো কি? 6টা হচ্ছে, তাই না? ঠিক আছে, বলো বোঝা গেছে? বলো, বুঝতে পারলাম না। যেটা বলছিল চার্জ ট্রান্সফারটা হচ্ছে ligand O2 minus থেকে metal 6 plus chromium 6 plus টা বোঝা গেল। ligand O2 minus মানে কি বলছে? আচ্ছা, লাইগ্যান্ড মানে এটা অন্য কিছু জিনিস নয়। লাইগ্যান্ডের তো আমি বাংলাটাও ভুলে গেছি। তোমরা কি কেউ জানো কি বলে লাইগ্যান্ডকে? দেখো এখানে ব্যাপারটা হচ্ছে অন্য কিছু না। যেমন ধরো আমি প্ল্যাটিনিয়ামের একটা কমপ্লেক্স বলছি, প্ল্যাটিনাম Cl4 2-, এটা একটা কমপ্লেক্স। ঠিক আছে, তো এই যে কমপ্লেক্সটা যখন ফর্ম করে এটার কিন্তু স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার, স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। এই যে এটা কি? এটা হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন, এটা হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন, এবং এর হচ্ছে তোমার কোঅর্ডিনেটেড হয়ে থাকে। এখানে এই যে এই টার্মটা আমি এখানে বলতে পারি সেটা হচ্ছে কোঅর্ডিনেটেড মেটাল সেন্টার। এবার যাদের সাথে কোঅর্ডিনেটেড, যেই অ্যাটমগুলোর সাথে, তাকে আমরা বলছি লাইগ্যান্ড, তাকে আমি বলছি লাইগ্যান্ড। ঠিক আছে, কোঅর্ডিনেট মানে কি? অ্যাকচুয়ালি মানে যোগাযোগ আছে, কোঅর্ডিনেট করছে। কোঅর্ডিনেটেড অ্যাটম হচ্ছে ক্লোরিন, এটা মেটাল সেন্টারের সাথে যুক্ত হচ্ছে, দিয়ে একটা কি হচ্ছে এটাকেই আমরা বলি। দেখো তোমরা তো কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়েছো, তাই না? কোঅর্ডিনেশন কম্পাউন্ড এই শব্দটার সাথে সবার পরিচিতি আছে যারা কেমিস্ট্রি 11-12 থেকে পড়েছো। কোঅর্ডিনেশন কম্পাউন্ড এইগুলোকেই তো বলা হয়, কোঅর্ডিনেশন কম্পাউন্ড এইগুলোকেই বলা হয় যখন তোমার মাল্টিপল অ্যাটমের সাথে কোনো একটা সেন্ট্রাল অ্যাটমের ইন্টারাকশন হয়। মানে কি কখন হয়? যখন কোঅর্ডিনেশন সাইট থাকে। মানে এমনি এমনি তো হয়ে যাবে না। ধরো তুমি একটা রুমে থাকো, কোথাও একটাই রুমে তুমি থাকো, সেখানে 2টো বেড আছে, মানে আমি সাপোজ ধরে নিলাম মেঝেতে কেউ শোবে না। তাহলে তোমার বাড়িতে যদি কেউ আসে, তোমার ধরো কোনো পিজিতে আছো, তো কেউ কোনো ফ্রেন্ড তোমার বাড়িতে এলো, তুমি তো তাকে বলবে যে না ভাই আমার রুমে জায়গা নেই, আমার 2টো রুমই আছে, আমি থাকি আর একজন কেউ থাকতে পারে। মানে কি তোমার রুমের
ক্যাপাসিটি হচ্ছে 2 জন। এখানে সেরম ব্যাপারটা, মানে কোঅর্ডিনেশন সাইট এখানে প্ল্যাটিনামের এই ময়েটিতে কোঅর্ডিনেশন সাইট অ্যাকচুয়ালি প্ল্যাটিনামের 6টা হতে পারে, বাট এইখানে 4টে আছে, ঠিক আছে। কোঅর্ডিনেশন সাইট মোটামুটি ওই কারণে কোঅর্ডিনেশন নাম্বার আমরা 8 পাই, যেগুলোতে অক্টাহেড্রাল স্ট্রাকচার ফর্ম করে, ঠিক আছে। অক্টাহেড্রাল স্ট্রাকচার অনেক এরকম স্ট্রাকচারগুলো কোঅর্ডিনেশন কম্পাউন্ডে দেখতে পাবে, ঠিক আছে। মানে সিঙ্গেল অ্যাটমের সঙ্গে যেগুলো কোঅর্ডিনেট, হ্যাঁ, সেগুলোকে আমরা লাইগ্যান্ড বলছি, ঠিক আছে, সেগুলোকে আমরা লাইগ্যান্ড বলছি, এইটাই জেনে রাখো। ওকে, চলো তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।